আসুন। কর্তা, ইনি হলেন বিশ্বনাথ মশাই। প্রণাম কর্তা, প্রণাম। নমস্কার। বিশ্বনাথবাবু, আমার নাম মথুরামোহন বিশ্বাস, আর ইনি শ্রী রামচন্দ্র আটা। আমরা জানবাজারের রানীমার জামাই। আমরা এসেছি আপনার কাছে এক বিশেষ প্রয়োজনে। তা সব কথা তো আর রাস্তায় দাঁড়িয়ে হয় না। আপনি যদি অনুমতি দেন, আমরা কি আপনার গৃহে প্রবেশ করে কিছু কথা বলতে পারি? আগে নিশ্চয়ই, নিশ্চয়ই। এ তো আমার পরম সৌভাগ্য যে আপনাদের মতো বড় মানুষের পা পড়বে আমার ঘরে। আসেন কর্তা, আসেন আসেন আসেন। আটা মশাই, তাহলে আপনি কথা শুরু করুন। আমি? আচ্ছা, বেশ বেশ। দেখুন বিশ্বনাথ মশাই, আমরা আপনাদের পাল্টি ঘর। আর আমাদের ইচ্ছা এই আমার ভাইরা ভাই মথুর তার বড় ছেলে শ্রীমান ভূপালচন্দ্রের সঙ্গে আপনার কন্যার বিবাহ হোক। অবশ্যই এতে আপনার যদি কোনো আপত্তি থাকে তাহলে অন্য কথা। যদি আপত্তি না থাকে তাহলে কিন্তু আমরা আজই আপনার কন্যাকে আশীর্বাদ করে যেতে চাই। আমরা গরিব মানুষ, আমাদের মতো গরিব মানুষদের সঙ্গে এমন তামাশা করবেন না দয়া করে। ছি ছি, এ আপনি কি বলছেন? এ নিয়ে আমরা কেন তামাশা করব? দেখুন, আপনার মেয়ে মায়ের জীবন বাঁচিয়েছে। মায়ের সাথে আমার স্ত্রীও এসে দেখে গেছে তাকে। এই সিদ্ধান্ত তাদেরই। মা, এ কি লীলে দেখাচ্ছ মা? বড় মশাই, মা এ কি লীলে দেখাচ্ছে যে মেয়েটার বিয়ে দিতে পারিনি বলে এতদিন এক ঘরে হয়েছিল? ঠিক শুনছি বড় মশাই, ঠিক শুনছি? পেশন্ন, ও পেশন্ন, ভেতর কেন? বাইরে আয়, পেন নাম কর। দাঁড়ান বিশ্বনাথ বাবু, দাঁড়ান। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি এই বিয়েতে আপত্তি করবেন না। তাই যদি হয় তাহলে আপনার কন্যাকে এখনই সাজিয়ে গুজিয়ে নিয়ে আসতে বলুন, আমরা এখনই আশীর্বাদ করব। এ দেখুন না, মা কত কিছু পাঠিয়েছেন। আর কাল শুভ দিন, কাল সন্ধ্যেবেলা বিয়ে জানবাজারের বাড়িতে। বিয়ে কালই? এসব নিয়ে আপনি চিন্তা করবেন না। মা বলেছেন তার নাতনির সব দায়িত্ব তাঁরই। একদমই তাই। আহা, আপনি এতটা সংকোচ করছেন কেন? আপনি তো শুনলেন মা নিজে দায়িত্ব নিচ্ছেন। আপনি তাড়াতাড়ি যান, যে মেয়েকে তৈরি করে নিয়ে আসুন। এদিকে আশীর্বাদের লগ্ন যে বয়ে যাচ্ছে। ও আচ্ছা, ভালো কথা, আজকে কিন্তু আমরা ওই ধান দুপুতে আশীর্বাদ করে যাব, কেমন? আর কালকে নিয়ম নীতি মেনে, বিধান মেনে আশীর্বাদ আর বিবাহ দুই সম্পন্ন হবে। হ্যাঁ, জামা যা, তৈরি হয় আমা।
কবরস্থান নয়, ওই জমিতে একটা শ্মশানও আছে। খ্রিস্ট ধর্মের চিহ্ন তো আছেই, 3 ধর্মের সংযম স্থলের ওই স্থান। এই মন্দিরের জন্য এমন জমি আমি পেলাম কেন বুঝতে পারছি না এখনো। ওই জমিতে মন্দির করা নিয়ে বাউন সমাজ নিশ্চয়ই কোনো আপত্তি জানাবেন। তিনাদের সঠিক জবাব দেওয়া যে প্রয়োজন, কিন্তু কে দেবে সে উত্তর? চাটুজ্জে ঠাউরের কথা কি শাস্ত্রী মশাইয়ের মতো বাউন মানবেন? গোপালের বেটা হয়ে গেলেই আর এক মুহূর্ত দেরি করা যাবে না, সাথে সাথেই আমাকে মন্দিরের কাজে হাত দিতে হবে। আমি বরং ভেতরে ভেতরে প্রস্তুত হতে থাকি। কি হলো? এসব কি হচ্ছে? কাল ভোগ নষ্ট হয়ে গেল, আজ আজ হাত থেকে প্রসাদের থালা মাটিতে পড়ে গেল। কোনো কারণে দেবতা কি আমার উপর রুষ্ট হয়েছে? আমি কি অজান্তে কোনো অধর্ম করেছি? তাহলে কেন কেন হে জনার্দন তুমি আমার হাতের প্রসাদ গ্রহণ করছো না কেন জনার্দন? গুরুদেব, গুরুদেব আপনি শান্ত হন। কেন এমন অস্থির হচ্ছেন? হয়তো আপনি অন্য মনস্ক ছিলেন। না না শ্রীজীব, না, নিশ্চয়ই কোথাও কোনো অধর্ম হয়েছে, এসব তারই ফল। মার্জনা করবেন শাস্ত্রী মশাই। আমি আর ছোট মুখে বড় কথা বলবো? অধর্ম তো হয়েছেই। হ্যাঁ শাস্ত্রী মশাই, গতকাল ওইভাবে একজন শূদ্রাণী তার ওই ভিত পূজা সম্পন্ন হতে দেয়া কি আমাদের উচিত হয়েছে? উচিত হয়নি। অধর্মের পর অধর্ম হয়ে চলেছে ওই জমিতে, দেবতা তো রুষ্ট হবেনি। শাস্ত্রী মশাই, আজ খবর পেলাম রানীমাতা নাতির বিয়ের জন্য তোড়জোড় করছে। তার সব জেদি তো পূর্ণ হচ্ছে। ওই পোটোপাড়ায় এক ঘুরে হয়ে যাওয়া পাত্রীকে তার নাতির বউ করে আনছেন। হ্যাঁ শাস্ত্রী মশাই, অনেক কিছুই আপনার ধারণার মধ্যে নেই, কিন্তু এই মুহূর্তে আমার সবচেয়ে বড় চিন্তা ওই জমিতে দেবালয় গড়া নিয়ে। হ্যাঁ, হিন্দুদের দেবালয়। একজন ছোট জাত, নিচু জাতের বিধবা মহিলা, তিনি গড়বেন হিন্দুদের দেবালয়। তার উপর ওই জমিতে মিশে আছে কবরখানা, গেরেস্তানদের কুঠি বাড়ি। না শাস্ত্রী মশাই, শাস্ত্রী মশাই, আপনি শক্ত হন। হ্যাঁ, নইলে আমাদের অস্তিত্বের সংকট দেখা দেবে। আপনি দয়া করে ভেঙে পড়বেন না। না না তর্কালঙ্কার মশাই, ভেঙে আমি পড়ছি না। আমাদের সবাইকে একত্র হয়ে নতুন কোনো উপায় বের করতে হবে। একের পর এক অনাচার ঘটে যাবে, আমরা ওই রানীমাকে বাধা দিতে পারবো না। না, হতে পারে না, কিছুতেই হতে পারে না।
পাঠাবসাই আপনি জানান। আমি আচ্ছা মা একবার হাতটা দেখি। এসো মথুর। চিরসুখী হও মা। বেআইমশাই, এই মুহূর্ত থেকে আপনার কন্যা আমার ঘরের লক্ষ্মী হল। ওকে নিয়ে চিন্তা করবেন না, এখন থেকে ওর সমস্ত দায়িত্ব আমাদের। আমি কি স্বপ্ন দেখছি? বেশ সুন্দর, আমার এত সৌভাগ্য। ছোট থেকে যে মেয়েটা আমার বড় অবাকই ছিল। ওর আর কোনো অভাব থাকবে না, বললুম না? ওকে আমি আমার ঘরের লক্ষ্মী করে নিয়ে যাচ্ছি। পুরি, আমার মুখ তুলে দেখছিস কেন? ও খুড়ি, এ কি কথা কইলেন গো তিতমার জামাই? আমি আবার নক্ষীটাও রয়ে গেলুম কবে থেকে গো? আগে রানীমা, আপনি আমাকে ডেকেছেন?
আসুন, ভেতরে আসুন। মল্লিক মশাই, আপনার সাথে আমার কিছু কথা কইবার আছে। আমি যত তাড়াতাড়ি সম্ভব মন্দিরের কাজে হাত দিতে চাই, আর আপনারা তো খুব ভালো করেই জানেন এই কাজ আমার জীবনের সব থেকে বড় কাজ হতে চলেছে। আগে রানীমা, আপনি শুধু আমাকে আদেশ করুন আমায় কি করতে হবে। এখন হয়তো ঠিকাদারদের সাথে আমাকে নিজেকেই কথা কইতে হবে, কারণ বেতা নিয়ে বড় জামাই বাবু, শেঠ জামাই বাবু সকলেই খুব ব্যস্ত। তাই আমি চাই আপনি এই সব কিছুর খোঁজ খবর নিন। জি আগে, আমি বরং আপনাকে কালই জানিয়ে দিচ্ছি যে এই কাজ করতে কোন কোন ঠিকাদার ইচ্ছুক। ঠিক আছে, তবে একখানা কথা মাথায় রাখবেন, যেই এই কাজ ধরুন নি কেন, তিনাকে কিন্তু সব সময় প্রস্তুত থাকতে হবে সব বাধা বিপত্তি সামাল দেওয়ার জন্য। পদে পদে কিন্তু বাধা আসবে, কথাখানা কিন্তু তিনাকে মাথায় রাখতে হবে। আচ্ছা মল্লিক মশাই, আমাকে কেন কথা বলুন তো, যে মালদের থেকে জমি কেনা হয়েছে তাদেরকে ন্যায্য মূল্য দেওয়া হয়েছে তো? আগে হ্যাঁ রানী, সেজবাবু তাদের নিজের হাতে টাকা দিয়েছে। যে দামে যদু মল্লিকের বাগান বাড়ি কেনা হয়েছে, মালদেরকে সেই দামই দেওয়া হয়েছে। আসলে কি জানেন তো, ওরা তো খুব গরিব, ওই জমিটুকুই হয়তো ওদের সম্বল ছিল, তাই জমি বিক্রি করে ওদের মনে যেন কোনো খেদ না থাকে। মল্লিক মশাই, আপনি বরং আজই ঠিকাদারদের একখানা তালিকা তৈরি করে ফেলুন, কেমন? জি আগে, আমি তাহলে এখন আসি। এখনো পর্যন্ত মন্দিরের জন্য কত খরচা হলো? কেন পদ্মু, বড় জামাই এই বিষয়ে তোমাকে কিছু কয়নি? মন্দিরের জমি কিনতে ওই 60,000 টাকার কাছাকাছি খরচা হয়েছে, আর মন্দির তৈরি করতে তোমার কি এতে কোনো আপত্তি আছে? না থাকলে এখনই কয়ে দাও। দেখেছো মা, দেখেছো আমি কিছু সুদ হলেই তোমার গায়ে কিরম ভাবে ফোসকা পড়ে। এরকম করে চলতে থাকলে আমি কখনো তো কিছু জিজ্ঞাসা করতে পারবো না। হ্যাঁ, তোমার উল্টো পাল্টা ভাবে টাকা খরচা করাটা আমি পছন্দ করিনি, কিন্তু তা বলে যে আমার কথায় তুমি তোমার মত পাল্টে ফেলো এমন তো নয়, তাই না? দেখো মা, একটা কথা তোমাকে বুঝে নিতে হবে, আমি কিন্তু তোমার চটকুকি নই যে তোমার সবকিছু আমি মুখ বুঝে মেনে নেব। তা আমি খুব ভালো করে জানি পদ্ম, আর আমার সব কাজে যে তোমার আপত্তি তাও আমি খুব ভালো করে জানি, আর সে কথা তুমি আমার মুখের ওপর স্পষ্ট করে কয়ে দাও, এ তো নতুন কিছু নয়। আর এবারেও আমি তোমাকে স্পষ্ট করে কইছি, তুমি নিজে পছন্দ করে ভূপালের জন্য যে মেয়েকে বাড়িতে আনতে চলেছো সে মেয়ে কিন্তু এই সংসারের জন্য উপযুক্ত নয়। আমি পছন্দ করলে কিন্তু এরকম মেয়েকে কখনো নিয়ে আসতুম নে। এখন ভেবে দেখেছো মা, ওই মন্দিরের জন্য এমনিতেই বাউন সমাজের সাথে আমাদের কত বড় বিবাদ হয়ে রয়েছে, আরো পাপ করলে সেই পাপ ধর্মেশ হইবে তো। আমি শুধু ভাবছি এবার না কোনো অমঙ্গল ঘটে যায়, এবার না কোনো অমঙ্গল ঘটে যায়। এরকম করে চলতে থাকলে আমি কখনো তো কিছু জিজ্ঞাসা করতে পারবো না। হ্যাঁ, তোমার উল্টো পাল্টা ভাবে টাকা খরচা করাটা আমি পছন্দ করিনি, কিন্তু তা বলে যে আমার কথায় তুমি তোমার মত পাল্টে ফেলো এমন তো নয়, তাই না? না না, মন্দিরের কাজ হওয়ার পরে খরচাপাতি নিয়ে একখানা ব্যবস্থা করতে হবে, নাহলে এ নিয়ে রোজ রোজ গোল পাতবে,
আমি খুব ভালো করে বুঝতে পারছি, কিন্তু কি করব আমি এখন? আগে বরং ভোপালের বিয়েটা ঠিকঠাকভাবে মিটুক, তারপরে এনে না হয় সবার সাথে আলোচনা করব। তুমি নিজে পছন্দ করে ভোপালের জন্য যে মেয়েকে বাড়িতে আনতে চলেছো সে মেয়ে কিন্তু এই সংসারের জন্য উপযুক্ত নয়। আমি পছন্দ করলে কিন্তু এরকম মেয়েকে কখনো নিয়ে আসতুম না।